বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করে গ্রেপ্তার চৈতালি চক্রবর্তী। বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করার ভয়ানক প্ল্যান ফাঁস। আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব, শুধুমাত্র সনাতনী। আরেকটি প্রদেশ মানে কি? বাংলাদেশ যদি আরেকটি প্রদেশ হয় সেটি কার প্রদেশ হবে? তাকে ধরে নিতে হবে এই কথাগুলো পরিকল্পিত, সাজানো এবং একটি সুগভীর ষড়যন্ত্রের অংশ। চৈতালি চক্রবর্তীর দেশভাগের স্পর্ধাপূর্ণ হুমকি নিয়ে উস্কানিদাতাকে দ্রুততম সময়ের মধ্যে অর্থাৎ মাত্র 24 ঘন্টার আলটিমেটামের মধ্যে আইনের আওতায় আনতে প্রশাসনকে এক কঠোর বার্তা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। চৈতালির মতো কিছু লোকেরা, টোকাইরা এবং বাংলাদেশে এসে বাংলাদেশে একটা হিন্দুদের প্রদেশ দাবি করছে। তাদেরকে যে আমরা এখনো বাংলাদেশে ঠাঁই দিচ্ছি, এত সুন্দরভাবে পাহারা দিচ্ছি, কুকুরের পেটে যেরকম ঘি হজম হয় না, হিন্দু নামক যারা উস্কানিদাতা, এই ভারতের দালাল, এই দালালদের পেটে আসলে এই ঘিগুলো হজম হচ্ছে না। আচ্ছা, ভিডিও শুরুতে যে চৈতালি পাগলি আছে না, এই চৈতালি পাগলির কয়েকটা বক্তব্য শুনি। আপনি কোথাকার হরিদাস পান যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? আপনারা দুইটা মারবেন, আমরা একটা মারবো। কি তারপরে বলতে চাই, দীর্ঘ 17 বছর আমরা নিরাপত্তার সাথে ছিলাম, আমরা ভালো ছিলাম। ওই যুগটা ছিল আমাদের কাছে স্বর্ণের যুগ। সবুর করেন, আরো আছে। আর তা না হলে আমাদের একটি প্রদেশ করে দিন যেখানে শুধুমাত্র আমরা সনাতনীরা থাকবো, সেখানে কোনো অবস্থাতে কোনো মুসলমান ঢুকতে পারবে না। মামুর বাড়ির আবদার নাকি বাপের বাড়ির আবদার? এই জঙ্গি চৈতালি চক্রবর্তী উনি একটা দালাল। সেই ভারতীয় দালালের টাকা খেয়ে উনি বাংলাদেশ সরকারকে বেকায়দায় ফেলার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য উনি সাধারণ হিন্দুদেরকে ভুলভাল বুঝিয়ে টাকা দিয়ে রাস্তায় নামিয়েছে আজকে আলাদা রাষ্ট্রের প্রদেশে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন গাইবান্ধা পলাশবাড়ির রাম মন্দির নির্মাণ ইস্যুতে অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী বক্তব্য দিতে গিয়ে দেশবিরোধী বক্তব্য দিয়েছে। আর এই বক্তব্য দিয়েই এবার কঠিনভাবে ফেঁসে গেলেন। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তীর দেশভাগের স্পর্ধাপূর্ণ হুমকি নিয়ে পুরো দেশে যখন এক চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বিদেশি শক্তির সাহায্য নিয়ে দেশের ভেতরে আলাদা প্রদেশ গঠনের যে উদ্ধত চৈতালি দেখিয়েছেন, তার বিরুদ্ধে এবার রীতিমতো বজ্র কঠিন অবস্থান নিয়েছে সরকার। বাতাসে এখন জোর গুঞ্জন এবং নির্ভরযোগ্য রাজনৈতিক মহলের খবর, রাষ্ট্রের অখণ্ডতা রক্ষায় বিন্দুমাত্র আপোষ না করে এই উস্কানিদাতাকে দ্রুততম সময়ের মধ্যে অর্থাৎ মাত্র 24 ঘন্টার আলটিমেটামের মধ্যে আইনের আওতায় আনতে প্রশাসনকে এক কঠোর বার্তা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আপনারা জানেন, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে বসে অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী অত্যন্ত দম্ভের সাথে বলেছিলেন যে তারা বিদেশি শক্তির সাহায্যে আলাদা প্রদেশ গঠন করবে। একটি স্বাধীন ও সার্বভৌম দেশের নাগরিক হয়ে এমন কথা বলা সরাসরি রাষ্ট্রের অস্তিত্বের ওপর আঘাত হানার সামিল। এই ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ সব জায়গায় সাধারণ মানুষের মধ্যে এক তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশের মানচিত্র নিয়ে যখন প্রকাশ্যে এমন অধ্যতপূর্ণ মন্তব্য করা হয়, তখন প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের হৃদয়ে রক্তক্ষরণ হওয়াটাই স্বাভাবিক। সাধারণ মানুষ যখন ভাবছিল যে এত বড় রাষ্ট্রদ্রোহী কথার পরও কি এই নারী পার পেয়ে যাবেন, ঠিক সেই চূড়ান্ত মুহূর্তে দেশের শীর্ষ পর্যায় থেকে আসে এক বিশাল এবং যুগান্তকারী পদক্ষেপ। সূত্র এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত স্পষ্ট এবং কঠোর ভাষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র এক মুহূর্তের জন্য বরদাস্ত করা হবে না। দেশের গোয়েন্দা প্রধান এবং আইন শৃঙ্খলার শীর্ষ কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার বৈঠকে তিনি পরিষ্কার বার্তা দিয়েছেন বলে জানা যায়। যারা সাধারণ এবং শান্তিপ্রিয় সনাতন ধর্মাবলম্বীদের ঢাল হিসেবে ব্যবহার করে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এবং প্রকাশ্যে দেশভাগের হুমকি দেয়, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। প্রশাসনকে অবিলম্বে কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই স্বাধীন দেশের মানচিত্রের দিকে আঙুল তোলার সাহস না পায়। রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই দ্রুত আইনি ব্যবস্থার নির্দেশনার পেছনে রয়েছে এক সুগভীর রাজনৈতিক প্রজ্ঞা, রাষ্ট্রনায়কোচিত দূরদর্শিতা এবং দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা। বর্তমান সময়ে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক বিশাল পথ পরিবর্তন ঘটছে। বাংলাদেশ এখন আর কারো দয়া দক্ষিণে চলতে রাজি নয়। পতিত স্বৈরাচার এবং তাদের বিদেশি প্রভুদের মূল লক্ষ্যই হলো উস্কানিমূলক কথার মাধ্যমে দেশের ভেতরে একটি সংঘাতময় পরিস্থিতি তৈরি করা। তারা চেয়েছিল সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে কোনো অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ নিক, যাতে তারা আন্তর্জাতিক মহলে সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পারে এবং প্রমাণ করতে পারে যে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ নয়। এটি ছিল মূলত একটি নিখুঁত প্রোপাগান্ডার ট্র্যাপ বা উস্কানিমূলক ফাঁদ। তারা চেয়েছিল এই ইস্যুকে কেন্দ্র করে দেশের ভেতরে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কঠোর অবস্থান এবং দ্রুত আইনি ব্যবস্থার দাবি ষড়যন্ত্রকারীদের সেই মাস্টার প্ল্যানকে মুহূর্তের মধ্যেই তাসের ঘরের মধ্যে ধূলিসাৎ করে দিয়েছে।
প্রথমত এর মাধ্যমে সাধারণ মানুষকে শান্ত থাকার একটি অত্যন্ত শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে যে আইন তার নিজস্ব গতিতেই এই রাষ্ট্রবিরোধী অপরাধের সর্বোচ্চ বিচার করবে, তাই কাউকে নিজের হাতে আইন তুলে নেওয়ার প্রয়োজন নেই। দ্বিতীয়ত প্রশাসনকে এই বার্তা দেওয়া হয়েছে যে অপরাধী যত বড় প্রভাবশালী বা বিদেশি মদতপুষ্টই হোক না কেন, রাষ্ট্রের সুরক্ষায় তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এই নির্দেশনার পর দেশের সবকটি বিমানবন্দর, স্থলবন্দর এবং সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যাতে এই উস্কানিদাতা কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারে। 24 ঘন্টার মধ্যে দৃশ্যমান আইনি পদক্ষেপ প্রমাণ করবে যে বাংলাদেশ এখন আর কারো হাতের পুতুল নয়, বরং এটি একটি স্বাধীন, আত্মমর্যাদাশীল এবং শক্তিশালী রাষ্ট্র। এই কঠোর বার্তার পর থেকেই পতিত স্বৈরাচারের এজেন্ট এবং ভিনদেশি প্রক্সি হিসেবে কাজ করা চক্রটির ভেতরে এক চরম এবং সীমাহীন আতঙ্ক তৈরি হয়েছে। আরেকটি প্রদেশ মানে কি? বাংলাদেশ যদি আরেকটি প্রদেশ হয়, সেটি কার প্রদেশ হবে? তিনি যে কথাগুলো বলেছেন এগুলো কিন্তু নতুন কথা নয়। এই কথাগুলো এই অংশ যারা নিজেদেরকে সনাতন অথবা পুরাতন বলে পরিচয় দিচ্ছেন, এই অংশ কিন্তু বারবারই এই কথাটি এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের পার্ট। এইটি এরা যখন এই অংশের নাগরিকের এই অংশ যখন প্রতিপক্ষকে আক্রমণ করে তখন তারা দলীয় পরিচয় ধারণ করে, আর এরা যখন আক্রান্ত হয় তখন নিজেদেরকে সংখ্যালঘু বলে পরিচয় দেয়। সো এরা হচ্ছে সকল সময়ই এদের পাপকে এরা এদের দৃষ্টিতে ওজন করে। এই জন্য আমরা গতকালকে বিশেষ করে সারাক্ষণ আমি এই ভিডিওগুলো শুনছিলাম, দেখছিলাম, খুব অবাক হচ্ছিলাম। সে খুব পরিকল্পিতভাবে, কারণ আমাদের দীর্ঘ সময় ধরে এই মহামান্য হাইকোর্টের প্র্যাকটিসে আমার এই সহকর্মীকে দীর্ঘদিন ধরে দেখবার সুযোগ হয়েছে, যিনি কোর্টে পোডিয়ামে দাঁড়িয়ে দুটি ভালো মামলার সাবমিশন রাখতে পারেন না, কথা বলতে পারেন না। তিনি কালকে যে কথাগুলো বলেছেন আপনাকে ধরে নিতে হবে যে কথাগুলো পরিকল্পিত, সাজানো এবং একটি সুগভীর ষড়যন্ত্রের অংশ। তিনি অনেকগুলো কথা বলেছেন, হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার জন্য কথা বলেছেন, তিনি আমাদের সীমান্ত মুছে ফেলার কথা বলেছেন, তিনি বৈরী শক্তির বাংলাদেশের সাথে যাদের বৈরী সম্পর্ক তাদের সহযোগিতা নেওয়ার কথা বলেছেন, এবং সবশেষ দেশকে খণ্ড বিখণ্ড করার কথা বলেছেন। আরেকটি প্রদেশ মানে কি? বাংলাদেশ যদি আরেকটি প্রদেশ হয়, সেটি কার প্রদেশ হবে? সেটি আমাদের পার্শ্ববর্তী হিন্দু দেশের ভারতের প্রদেশ হবে। তার মানে আমার স্বাধীনতাকে মুছে ফেলার কথা বলেছেন। ষড়যন্ত্রটা অত্যন্ত গভীর। এই জন্য যিনি বলেছেন তাকে যারা বলিয়েছেন, এই টোটাল ষড়যন্ত্রটাকে খুঁজে বের করতে হবে, এবং এই জায়গায় দেশ এবং রাষ্ট্র যদি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে আমার স্বাধীনতা হুমকির মধ্যে পড়বে। প্রথম কথা হলো যে তিনি যে কথাগুলো বলেছেন এটি পুরোপুরি রাষ্ট্রদ্রোহিতা, সেডিশন। এবারে কোনো সন্দেহের অবকাশ নেই, কারণ তিনি আমাদের রাষ্ট্রদ্রোহিতার যে সংজ্ঞা, যে তিনি কিছু লিখলেন, তিনি কিছু বললেন, তিনি কোনো চিহ্ন প্রকাশ করলেন, কোনো ভাব প্রকাশ করলেন, এর সবগুলি তার মধ্যে স্পষ্ট ছিল। তিনি তার বক্তৃতায় দেশের বিরুদ্ধে যতগুলি অবস্থান নেওয়া যায়, দেশের বিরুদ্ধে, দেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে মুছে ফেলার জন্য যা যা করা যায় তিনি সবই করেছেন। তিনি একদম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে যদি তাদেরকে এই অধিকারগুলো, তাদের যে কথিত দাবিগুলো সেগুলো পালন করা না হয়, সেগুলো যদি মান্য করা না হয়, সেগুলো যদি মেনে নেওয়া না হয়, তাহলে আরেকটি প্রদেশ করা হবে। তাহলে প্রদেশ তো বাংলাদেশের আরেকটি প্রদেশ না। বাংলাদেশে কোনো প্রদেশ সিস্টেম নেই, আমাদের এখানে প্রভিন্সিয়াল সিস্টেমটি নেই। ছোট্ট একটি দেশ, একটি প্রদেশ, সবকিছু মিলে উনি আরেকটি প্রদেশ করতে চাচ্ছেন। তার মানে কি? একটি ভিন্ন রাষ্ট্রের প্রদেশ করতে চাচ্ছেন। তার মানে আমার স্বাধীনতাকে পুরোপুরি মুছে দিতে চাচ্ছেন। এটি পরিষ্কার একটি রাষ্ট্রদ্রোহী আচরণ, এবং এই জন্য রাষ্ট্রের হচ্ছে দায়িত্ব, আমাদের পেনাল কোড অনুসারে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র, বাংলাদেশ একটি গণতন্ত্র। যারা নিজেদেরকে স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষক মনে করেন তারা কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে যখন কোনো অবস্থান প্রয়োজন হয় তখন তারা সেটা শো করেন না। যখন বন্ধু রাষ্ট্র হিসেবে পাকিস্তান বা অন্য কোনো রাষ্ট্রে এই ধরনের কথা বলে তখন সেটার বিরুদ্ধে অতীব সোচ্চার হন। এটি এই টোটালটাই আপনি এটি একটি ধারাবাহিকতার অংশ। আজকে যিনি কমিশনার হিসেবে, হাই কমিশনার হিসেবে সীমান্তে যে কথাটা বলেছেন, আর এখানে এসে একজন চুনুপুটি যে কথাটি বলেছেন, এগুলি একই সূত্রে কথা। কোন সময় কোনটা বললে কি রিয়াকশনটা হবে, লক্ষ্যে পৌঁছানো সহজ হবে, এগুলি সবই ষড়যন্ত্রের পার্ট। এত বড় একটি ষড়যন্ত্রমূলক, রাষ্ট্রদ্রোহীমূলক বক্তব্যের পরে রাষ্ট্র কি ব্যবস্থা নিচ্ছে, এবং রাষ্ট্রে যারা কর্ণধার, যারা স্টেক হোল্ডার, তারা দায়িত্বের অবস্থান থেকে তাদের ভূমিকা নেওয়ার ক্ষেত্রে যদি কোনো শিথিলতা থাকে, সেই বিষয়টাকে ইনক্রিজ করার জন্য, প্রেসারাইজ করার জন্য আপনার দায়িত্বশীল অবস্থান থেকে দায়িত্ব পালন করবেন। এটা কিন্তু জাতি সাংবাদিক হিসেবে আপনাদের কাছে প্রত্যাশা করে। যার হাতে একটি মোবাইল আছে, গোটা দুনিয়ার তার হাতের মুঠোয়। সো গোটা দেশের নাগরিকরা কিন্তু প্রচন্ড সচেতন। সো কালকে আমি যে রিয়াকশন গুলো দেখেছি, এবং আমার কাছে খুব ভালো লাগছে, সুপ্রিম কোর্টের কিছু লয়ার
যারা কোনো বিষয়ে, যারা নিজেদেরকে সুশীল বলে পরিচয় দেন, যারা না ডান না বাম, কোনো বিষয়ে কথা বলেন না, কালকে দেখলাম তারাও তাদের দায়িত্ববোধ থেকে কথা বলেছেন, নিজেরা পোস্ট করেছেন। তার মানে হচ্ছে দেশের দুর্দিনে, দেশের প্রয়োজনে এই নাগরিকরা কিন্তু দাঁড়িয়ে যায়। এখন আজকে কতটা প্রতিবাদ হইলো আমি বারবার বলছি, যিনি এই কথাটি বলেছেন তার নামটাও আমার মুখে নিতে লজ্জা করছে। তিনি সেই মাপের কোনো লোক না। তাকে কারা না চাচ্ছে, এই রশিটার পেছনে কোন জায়গায়, কার হাতে, এটা খুঁজে বের করতে হবে। এবং এটা বের করার জন্য সচেতন নাগরিকরা যেমন রাস্তায় নামবেন, খুব স্বাভাবিক প্রতিবাদ করবেন, যেমনটা আপনারা করছেন। এই জন্য বললাম যে আজকে শুধু যে বলেছে কি বলেছে এইটা যেমন আমাদের ধর্তব্য বিষয়, তার চেয়ে বড় ধর্তব্যের বিষয় হলো এগুলো কারা করাচ্ছে, হ্যাঁ, এবং এর পেছনে কুশীলবরা কারা, মাস্টার প্ল্যানার কারা, মাস্টার মাইন্ড কারা, তাদেরকে খুঁজে বের করে এদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসে। যেখানে জুলাই জুলাই বলা হবে সেখানে গণধোলাই দেওয়া হবে, এই ধরনের একটি বক্তব্য তিনি আগে দিয়েছিলেন। আর হাদিকে 19 সন্ত্রাসী বলেছেন। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি খুব শ্রদ্ধা রেখে বলি, আমাদের একজন শ্রদ্ধাভাজন সিনিয়র, যিনি সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি ছিলেন, যিনি মন্ত্রী ছিলেন, দেশের বাইরে আছেন, ইংল্যান্ডে থেকে প্রায় তিনি কথা বলেন। আমি দেখলাম একটি পোস্টে তিনি এই কথাটি বলেছিলেন যে জুলাইয়ের যাদেরকে আমরা জুলাই যোদ্ধা বলছি, সংগ্রামী বলছি, তিনি তাদেরকে যে শব্দে চিত্রায়িত করেছেন, যে শব্দে অভিহিত করেছেন, উনি গতকালকে আমাদের এই অ্যাডভোকেট সাহেব একই ভাষায় বলেছেন। এই জন্য বললাম যে উনি একটি মুখপত্র, উনি একটি মাইক মাত্র, এর পেছনে আরো অনেকে আছেন। চৈতালির মতো কিছু লোকেরা, টোকাইরা, এবং বাংলাদেশে এসে বাংলাদেশে একটা হিন্দুদের প্রদেশ দাবি করছে। তাদেরকে যে আমরা এখনো বাংলাদেশে ঠাঁই দিচ্ছি, এত সুন্দরভাবে পাহারা দিচ্ছি, কুকুরের পেটে যেরকম ঘি হজম হয় না, হিন্দু নামক যারা উস্কানি দাতা, এই ভারতের দালাল, এই দালালদের পেটে আসলে এই ঘিগুলো হজম হচ্ছে না। আচ্ছা, আমরা দেখছি যে বাংলাদেশে হিন্দু নাম করে কয়েকটা লোক, চৈতালির মতো মানুষ, কিছু মানুষ জড়ো হয়ে বাংলাদেশে একটা হিন্দু প্রদেশ দাবি করছে। ভারতে মুসলমানদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে, আমরা সেই নির্যাতনের বিরুদ্ধে এই হিন্দুদের উপর কোনো কিছু করছি না, কোনো রকমের কোনো জোর জুলুম করছি না, কিচ্ছু করছি না, বরং হিন্দুদেরকে সমান অধিকার দিয়ে বাংলাদেশে বাঁচতে দেওয়া হচ্ছে। আমাদের মনে করছে এটা যেন আমরা ভুল করছি। হিন্দু নামধারী, এবং সরাসরি কিন্তু হিন্দুরাও না, হিন্দু ভাই বোনরা চায় না, হিন্দু নামধারী উস্কে দেওয়ার জন্য কিছু লোক এবং কিছু এজেন্ডা বাস্তবায়নকারীরা, চৈতালির মতো কিছু লোকেরা, টোকাইরা, এবং বাংলাদেশে এসে বাংলাদেশে একটা হিন্দুদের প্রদেশ দাবি করছে। তারা কিভাবে দাবি করছে? আমি বলি, তাদেরকে প্রদেশ অবশ্যই দেওয়া হবে। যদি ভারতে মুসলমানদের জন্য প্রদেশ দেওয়া হয়, বাংলাদেশেও হিন্দুদের জন্য প্রদেশ দেওয়া হবে। এবং তারা যদি এভাবে ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী, এটা যদি আমরা বুঝতে পারি, এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী এটা বুঝতে পারি, তাদেরকে প্রদেশ তো দেওয়াই হবে না, বাংলাদেশে থাকার ঠাঁইটুকুও দেওয়া হবে না, এটা তাদেরকে বলছি। এবং বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সরকার যদি এরকম চৈতালির মতো যারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে এবং বাংলাদেশের হিন্দুদেরকে উস্কে দিচ্ছে, এদের বিরুদ্ধে কোনো আইনানুগ প্রক্রিয়া অবলম্বন না করে, কোনো স্টেপ যদি না নেওয়া হয়, পদক্ষেপ না নেওয়া হয়, আমরা কিন্তু এরকম চৈতালিদেরকে বাংলাদেশ থেকে বের করে দিব। এবং যারা বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে, তাদেরকে কিন্তু বাংলাদেশে আর ঠাঁইও দেওয়া হবে না। যখন হিন্দুদের কোনো পূজা পার্বণ হয়েছে, তখন কিন্তু আমরা বাংলাদেশিরা সেই হিন্দুদের মন্দিরকে আশ্রয় দিয়েছি, মন্দিরকে পাহারা দিয়েছি সারা রাত জেগে। অথচ ভারতে যদি কোনো রকমের মুসলমানদের কোনো অনুষ্ঠান করা হয়, এবং এবার কুরবানি ঈদেও কিন্তু আমরা দেখেছি, এমনকি ভারতে নামাজ নিয়েও ষড়যন্ত্র করা হচ্ছে, নামাজও পড়তে দেওয়া হচ্ছে না, মুসলমানদের কোনো ইবাদতও করতে দেওয়া হচ্ছে না, তারা আমাদের মসজিদ ভেঙে দিচ্ছে। যুগের পর যুগ ভারত আমাদের মসজিদ ভেঙে দিয়েছে, মুসলমানদের উপর নির্যাতন করেছে। সেক্ষেত্রে বাংলাদেশে তো তার 1% আমরা এখনো করিনি। তাহলে বাংলাদেশে কিভাবে হিন্দু নাম করে এই সকল উস্কানি দাতারা বাংলাদেশে বলে যে বাংলাদেশে হিন্দুদের মন্দিরকে ভেঙে দেওয়া হচ্ছে, এবং তাদেরকে যে আমরা এখনো বাংলাদেশে ঠাঁই দিচ্ছি, এত সুন্দরভাবে পাহারা দিচ্ছি, আমার মনে হচ্ছে তাদের আসলে এই জিনিসটা হজম হচ্ছে না। কুকুরের পেটে যেরকম ঘি হজম হয় না, এই হিন্দুদের পেটে এরকম আসলে হিন্দু নামক যারা উস্কানি দাতা, এই ভারতের দালাল, এই দালালদের পেটে আসলে এই ঘিগুলো হজম হচ্ছে না। এই যে সুখ শান্তি, যে সুখে তারা বাংলাদেশে আছে, এখনো সেফে আছে, সেফ এক্সিটে আছে, তাদের আসলে সহ্য হচ্ছে না। আমি মনে করি যে বাংলাদেশ সরকারের অবশ্যই হিন্দুদেরকে উস্কে দেওয়ার জন্য যারা এরকম মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে, যারা এরকম ইসলাম বিদ্বেষী একটা মনোভাব তৈরি করছে, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ প্রক্রিয়া অবলম্বন করতে হবে, অবশ্যই সেরকম পদক্ষেপ নিতে হবে। এবং ভারতে যেভাবে মুসলিমদেরকে নির্যাতনের শিকার করা হচ্ছে, সেই বিষয় নিয়ে তারা এখন কেন বলছে না? হিন্দুরা যে হিন্দু নাম করে যারা এরকম এত সচেতনতা দেখাচ্ছে যে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক দেশ, বাংলাদেশের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই থাকতে পারবে, সবার সমান অধিকার, তাহলে মুসলিমদের নিয়ে তাদের এত সমস্যা কোথায়? মৌলবাদীদের বিরুদ্ধে তাদেরকে আমরা মাঠে কেন দেখছি? মৌলবাদী হোক বা যে ধর্মের হোক, তাহলে মৌলবাদীদের ক্ষেত্রে তাদের এত সমস্যা কোথায়? যদি বাংলাদেশ সব ধর্মের দেশই হয়, তাদের বেলায় কেন এরকম 16 আনা বরাবর করতে হবে? এবং তাদের পেটে যে ঘি হজম হচ্ছে না, আমি মনে করি তাহলে ভারতে হিন্দুদের, মুসলিমদেরকে যেভাবে নির্যাতনের মাধ্যমে রাখা হচ্ছে, বাংলাদেশেও হিন্দুদেরকে সেরকম নির্যাতনের মাধ্যমে রাখা হবে। আচ্ছা, ভিডিও শুরুতে যে চৈতালি পাগলি আছে না, এই চৈতালি পাগলির কয়েকটা বক্তব্য শুনি। আপনি কোথাকার হরিদাস পাল
যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে, আপনারা দুইটা মারবেন, আমরা একটা মারবো। কিন্তু তারপরেও বলতে চাই, দীর্ঘ 17 বছর আমরা নিরাপত্তার সাথে ছিলাম, আমরা ভালো ছিলাম। ওই যুগটা ছিল আমাদের কাছে স্বর্ণের যুগ। সবুর করেন, আরো আছে। আর তা না হলে আমাদের একটি প্রদেশ করে দিন, যেখানে শুধুমাত্র আমরা সনাতনীরা থাকবো, সেখানে কোনো অবস্থাতে কোনো মুসলমান ঢুকতে পারবে না। মামুর বাড়ির আবদার নাকি বাপের বাড়ির আবদার? বলতে চাই, বাংলাদেশ আমার, আদি বাংলাদেশ আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করবো, শুধুমাত্র সনাতনীদের জন্য। যাই হোক, শুনলেনি তো, এই চৈতালি পাগলি মনে হয় আওয়ামী লীগ করে, সমস্যা নাই, যেই দলই করুক। ব্যাকেরই দলের প্রতি একটা ভালোবাসা থাকে, ভালোবাসা থেকে দল নিয়ে অনেক কথা কইতে পারে। কিন্তু এই চৈতালি পাগলি যে কথাগুন কইছে, এটি কোনো দলের কথা না, এটি উগ্রবাদী কথা। আমি বুঝলাম না, এখন তো চলতেছে আষাঢ় মাস, মনে হয় আষাঢ় মাসে চলতেছে। হ্যাঁ, আর এই চৈতালি পাগলি করতে বাইরেছে, চৈতালি পাগলি সেনা বাইরে চৈত্র মাসে, এতে আষাঢ় মাসে বাইরেছে করতেন। হ্যাঁ, মা গো, এতে কি কয়, এতে বুঝা বুঝা গো, ওই আমনের গুড়া কৃমির ওষুধ কতদিন খান না আমনে? হ্যাঁ, গুড়া কৃমির ওষুধ খান। মা গো, এদের বন্ধু দ্বারা কৃমি আয়া হুদা ওই ফির 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 করতেছে, এই কৃমির ঠেলায় এতে এই পাগলামি চৈতালি পাগলির মতন কথা কইতেছে। হ্যাঁ, দেখছেন, বুঝা কইতেছে, বুঝা করে আলাদা একটা প্রদেশ বানাই দিত। আবার বুঝা কইতেছে যে আমনেরা কারা, হরিদাস পাল, মানে বুঝার আব্বা গো ডায়লগ বুঝাই এনে দিছে। হ্যাঁ, বুঝা আমনেরা কারা, হরিদাস চৈতালি পাগলি? হ্যাঁ, আমনেরা কারা? কত বড় কলজা গুদ্দাসী না মা গো, এতে করে আলাদা একটা প্রদেশ বানাই দিত। দিব বুঝা, আমনে করে প্রদেশ বানাই দিব। আগে আপনার আব্বা আছে না, বুঝা আপনার আব্বা ইন্ডিয়া যায়, আপনার আব্বারে কন মুসলমান করে একটা আলাদা প্রদেশ বানাই দিত। মুসলমান করে কুরবানি দিতে দেয় না, মুসলমান করে নামাজ পড়তে দিব না, মুসলমান করে আজান দিতে দিব না, হেরা মুসলমান করে পাকিস্তানে বাংলাদেশে ঢুকে যেতে কয়। আপনারা আছে না ইন্ডিয়া ঢুকে যাবেন, আপনারা এনে কি করতেছেন? হ্যাঁ, আগে আপনার আব্বারা কোন মুসলমান গুলো গিয়া প্রদেশ একটা বানায়া ব্যাগ কিছু নিশ্চিত করতে হয় না, খালি মুসলমানরাই থাকবো, হিন্দুরা থাকতে পারবো না। পরে বাংলাদেশেও আপনি গুলো গজ্ঞ করে হইব, বুঝলেন? হেন হুদা আপনারা হিন্দুরা থাকবেন, মুসলমানরা থাকবো না। এই বুঝা শুনেন, ওই হিন্দুকে রক্তে এই দেশ স্বাধীন হয় না, হিন্দুকে ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয় না, বুঝা? মুসলমানের রক্তের বিনিময়ে, মুসলমানকে ইজ্জতের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে। আপনি যে কথাগুলো আয়া কইছেন, এরপরে যে বাংলাদেশে মানুষ আপনারে রাখছে, আপনারা কিছু কয় নাই, এটা আপনি সৌভাগ্য। আর আপনি করে কে কে 17 বছর ভালো আছিলেন, ওন আপনি করে কে খুঁচাইতেছে? হ্যাঁ, আনু ফিস আঙ্গুল দিতেছে কে? মা কে উস্কানি দিতেছে? বুঝা, আপনারা কে ইন্ধন দিতেছে? হ্যাঁ, বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করার লেগে দেখছেন, এতে কেমনে উঠতে পারে লাগছে মাথারি। ওই যে একটা নারীর টান আছে না, এই নারীর টানে এরা এরকম করে, পাগলামি গুলা করে। আপনাকে বাংলাদেশ ভালো না লাগলে আপনারা ইন্ডিয়া যান গা, ওই যে ইন্ডিয়াতে আঙ্গ দেশে ঠেল্লা পাঠাইতে চাইতেছে, তো আপনারা এনে ডায়লগ না মারা যান গা, আপনাকে কে জ্বালাইতেছে, কে খুঁচাইতেছে? উদয় আজারা এনে ডায়লগ মারতেছেন। এই জঙ্গি চৈতালি চক্রবর্তী, উনি একটা দালাল, সেই ভারতীয় দালালের টাকা খেয়ে উনি বাংলাদেশ সরকারকে বেকায়দায় ফেলার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য উনি সাধারণ হিন্দুদেরকে ভুলভাল বুঝিয়ে টাকা দিয়ে রাস্তায় নামিয়েছে আজকে আলাদা রাষ্ট্রের প্রদেশে। তাই আমি মনে করি এটা সংবিধান লঙ্ঘন করেছেন উনি, এটা আইন বহির্ভূত অপরাধ করেছেন উনি, এবং রাষ্ট্রদ্রোহীমূলক একটা বক্তব্য প্রদান করেছেন উনি। তাই সরকারের প্রতি সবিনয় বিনীত অনুরোধ, এই রাষ্ট্রদ্রোহী বক্তব্য দেওয়ার কারণে, সংবিধান লঙ্ঘন করার কারণে, আইন অমান্য করার কারণে এই খুনি চৈতালি চক্রবর্তীকে অতি দ্রুত গ্রেপ্তার করা হোক, তাকে আইনের আওতায় আনা হোক, এবং সরকার যদি তাকে গ্রেপ্তার না করে, পরবর্তীতে জনগণ যদি তাকে ধরে ঘন দুলাই দিয়ে শাহবাগে উল্টিয়ে টানিয়ে রাখে, এটা তখন কিন্তু কেউ কিছু বলতে পারবে না। তাই আমরা সহিংসতা চাই না, আমরা সরকারকে চাই সংবিধান লঙ্ঘন করার জন্য, রাষ্ট্রদ্রোহীমূলক বক্তব্য প্রদান করার জন্য এই ফেসিস্ট জঙ্গি চৈতালিকে গ্রেপ্তার করা হোক, আইনের আওতায় আনা হোক, এটাই আমাদের দাবি সরকারের কাছে। আপনারা জানেন, গত কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতেছি চৈতালি চক্রবর্তী উনি একজন হিন্দু, উনি একজন উগ্র হিন্দু এবং জঙ্গি হিন্দু। ওনার আচার আচরণ, কথা, স্বভাব, উনি এই স্বাধীনতার 55 বছর ধরে আমরা বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই একসাথে ভ্রাতৃত্বপূর্ণভাবে, সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করে আসছে। কিন্তু এই চৈতালি চক্রবর্তী কারো ইন্ধনে, কোনো দালালের ইন্ধনে, কারো টাকা খেয়ে উনি একটা গোষ্ঠী এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য, রাষ্ট্রকে বিপদে ফেলার জন্য, তারেক রহমানের বদনাম করার জন্য এবং হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্য বাংলাদেশে উনি একটা মন্তব্য করেছে যে প্রয়োজনে বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ তৈরি করবে। যে বাংলাদেশ স্বাধীন দেশ, এখানে
সবাই আমরা মিলেমিশে বসবাস করতেছি। 92% মুসলমান দেশ বাংলাদেশ, আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সব মিলে 8%। তারা আমাদের সাথে শান্তিতে আছে, আমরা তাদেরকে শান্তিতে রেখেছি, একসাথে বসবাস করতেছি। কিন্তু এই জঙ্গি চৈতালি চক্রবর্তী, উনি একটা দালাল, উনি একটা ফেসিস্টের দালাল, স্বৈরাচারের দালাল। উনি একজন, আমরা দেখেছি উনি একজন আওয়ামী লীগের দালাল। আওয়ামী লীগের টাকা খেয়ে, সেই ভারতীয় দালালের টাকা খেয়ে উনি বাংলাদেশ সরকারকে বেকায়দায় ফেলার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য উনি সাধারণ হিন্দুদেরকে ভুলভাল বুঝিয়ে টাকা দিয়ে রাস্তায় নামিয়েছে আজকে আলাদা রাষ্ট্রের প্রদেশে। তাই আমি মনে করি এটা সংবিধান লঙ্ঘন করেছেন উনি, এটা আইন বহির্ভূত অপরাধ করেছেন উনি, এবং রাষ্ট্রদ্রোহীমূলক একটা বক্তব্য প্রদান করেছেন উনি। তাই সরকারের প্রতি সবিনয় বিনীত অনুরোধ, এই রাষ্ট্রদ্রোহী বক্তব্য দেওয়ার কারণে, সংবিধান লঙ্ঘন করার কারণে, আইন অমান্য করার কারণে এই খুনি চৈতালি চক্রবর্তীকে অতি দ্রুত গ্রেফতার করা হোক, তাকে আইনের আওতায় আনা হোক, এবং তাকে কোন সংগঠন, কোন গ্রুপ তাকে সাহস দিচ্ছে, তাকে টাকা দিচ্ছে, তাকে ইন্ধন দিচ্ছে এরকম রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য, রাষ্ট্রের দাঙ্গা বাজানোর জন্য এবং শান্তিপূর্ণ হিন্দু মুসলমানদের পরিবেশ নষ্ট করার জন্য, এইটা খতিয়ে দেখার জন্য সরকারকে আবেদন জানাচ্ছি, প্রশাসনকে আবেদন জানাচ্ছি, গোয়েন্দা সংস্থাকে আবেদন জানাচ্ছি। এবং আজকে 3 দিন হয়ে গেল এই খুনি, এই সন্ত্রাসী কেন এখন পর্যন্ত গ্রেফতার হলো না? সরকারের কাছে এর কারণ জানতে চাই, গোয়েন্দা সংস্থার কাছে এর কারণ জানতে চাই। কিসের ভয়ে, কিসের স্বার্থে এই চৈতালির মতন একটা খুনিকে, একটা জঙ্গি টেরোরিস্টকে, একটা অশান্তি সৃষ্টিকারী একজন আধিপত্যবাদের, স্বৈরাচারের, ফেসিবাদের দালালকে এখন পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে না? এটা সরকারের কাছে জানতে চাই, সরকারকে ব্যাখ্যা প্রদান করতে চাই। আর সরকার যদি ব্যাখ্যা প্রদান করতে ব্যর্থ হয় তাহলে তাকে অতিবিলম্বে গ্রেফতার করতেই হবে, এটা আমাদের সাধারণ জনগণের প্রত্যাশা। এবং সরকার যদি তাকে গ্রেফতার না করে, পরবর্তীতে জনগণ যদি তাকে ধরে ঘন ধুলাই দিয়ে সাপ আগে উল্টিয়ে টানিয়ে রাখে, এটা তখন কিন্তু কেউ কিছু বলতে পারবে না। তাই আমরা সহিংসতা চাই না, আমরা সরকারকে চাই সংবিধান লঙ্ঘন করার জন্য, রাষ্ট্রদ্রোহীমূলক বক্তব্য প্রদান করার জন্য এই ফেসিস্ট জঙ্গি চৈতালিকে গ্রেফতার করা হোক, আইনের আওতায় আনা হোক, এটাই আমাদের দাবি সরকারের কাছে। তো সত্যিকারের যদি আইনজীবী হতো, আদর্শের আইনজীবী হতো, ইনসাফের আইনজীবী হতো, যদি সে দেশপ্রেমিক আইনজীবী হতো, তাহলে সে এই রাষ্ট্রে বসবাস করে, এই রাষ্ট্রে জন্মগ্রহণ করে, এই রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করে, এই রাষ্ট্রের আইন আদালতে সে ওকালতি করে এরকম রাষ্ট্রদ্রোহীমূলক একটা বক্তব্য বলতে পারতো না। আমি মনে করি সে আইনজীবী নয়, সে আইনজীবী নামের কলঙ্ক, সে একজন মূর্খ আইনজীবী, সে একজন দালাল আইনজীবী, সে সত্যিকারের আইনজীবী নয়। তাই আমি বাংলাদেশ আইনজীবী পরিষদকে বলবো, তাকে বয়কট করুন, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করুন, এবং আপনারা তাকে ধরিয়ে দিন আইনের হাতে। তাইলে আমরা বুঝবো এদেশে আইনজীবী সমিতি সৎ, আদর্শ এবং ন্যায়পরায়ণ। আমার মনে হয় সেই আইনজীবীর কাজটা শুধু ব্যবহার করে সাইনবোর্ড হিসেবে। আমি মনে করি সে একজন দালাল, সে একজন রয়্যাল এজেন্ট, সে একজন ফেসিস্টের দালাল, সে একজন অশিক্ষিত, বর্বর এবং উগ্র জঙ্গি। সে সত্যিকারের আইনজীবী হতে পারে না। সত্যিকারের আইনজীবী দেশ নিয়ে কথা বলে, সত্যিকারের আইনজীবী ইনসাফ নিয়ে কথা বলে, সত্যিকারের আইনজীবী মানুষের ধর্মের সমতা নিয়ে কাজ করে, শান্তি নিয়ে কাজ করে, মানবতা, মানবিকতা নিয়ে কাজ করে। কিন্তু আমরা দেখতে পেয়েছি সে অস্থিতিশীল, এই হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর জন্য, এই রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য সে দালালি করতেছে, গোলামি করতেছে, দাসত্ব করতেছে ভারতীয়দের এবং ফেসিস্টদের। সে সত্যিকারের আইনজীবী নয়। আমি আইনজীবী পরিষদের প্রতি আহ্বান জানাবো, তাকে অতি সত্বর আইনের হাতে তুলে দেন, তাকে আপনারা বহিষ্কার করুন, এবং যদি এটা করতে আপনারা ব্যর্থ হন তাহলে মানুষের প্রতি, আইনের প্রতি, আইনজীবীদের প্রতি মানুষের আস্থা কমে যাবে। কারণ যে শস্য দিয়ে ভূত তাড়ানো হয়, সেই শস্যের ভিতরে যদি ভূত থাকে, যাদের কাছে আমরা ন্যায় বিচার চাইতে যাব, আইন চাইতে যাব, তারাই যদি আইন লঙ্ঘন করে, তাইলে তো তারা সত্যিকারের আইনজীবী নয়। আমি মনে করি সে একটা দালাল। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আমাদের সমাজে কিছু উগ্র মানুষ আছে, এরা বিভিন্ন উস্কানি দিয়ে বিভিন্ন ভাবে দাঙ্গা বাজিয়ে দিতে চায়। আর কিসের জন্য দাঙ্গা বাজিয়ে দিতে চায় তা তো আপনারা ভালো করেই জানেন। বাংলাদেশের হিন্দুরা, বাংলাদেশের সংখ্যালঘুরা, মায়ের কোলে যেমন শিশু থাকে তেমনি ভাবে আছে তারা। আমরা বাংলাদেশে যে কোনো ধর্মের মানুষ থাকতে পারি, ধর্ম বর্ণ নির্বিশেষে এই মাতৃভূমিকে ভালোবাসতে হবে। এই মাতৃভূমির 1 ইঞ্চি কাউকে দখল করতে দেওয়া যাবে না। মাতৃভূমির জন্য আমরা সবাই দলমত নির্বিশেষে জীবন উৎসর্গ করে দিব ইনশাআল্লাহ। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।